আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 19শে সেপ্টেম্বর। আগামী 21শে সেপ্টেম্বর থেকে নতুন সপ্তাহ শুরু হবে এবং এ মাসে আর 8 কর্মদিবস ট্রেড হবে এবং আমরা মাসের শেষ দিকে চলে এসেছি এবং মাসের শেষ দিকে পুঁজিবাজার একটা ইমব্যালেন্স অবস্থায় থাকে ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি। তারপরেও গতকালের যে হঠাৎ করে যে বড় একটা পতন, সেটা কিন্তু একটা চিঠির কারণে হয়েছে। বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য চেয়ে সকালে এসএসসির চিঠি, বিকালে না। গত 24-25 অর্থ বছরে পুঁজিবাজারে বিনিয়োগ করে 50 লাখ টাকা বা তার বেশি মূলধনী মুনাফা অর্জন করেছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউসে চিঠি পাঠিয়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তবে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সকালে তথ্য চেয়ে পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করেছে সিইসি। আসলে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে সিএসি। আমি বুঝি না যে সিএসির পারমিশন ছাড়া কিভাবে চিটাং স্টক এক্সচেঞ্জ এই সকল কার্যক্রম করে। আমাদের পুঁজিবাজার খুবই সংবেদনশীল একটি জায়গায়, সেখানে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে আমি আশা করি সিএসি ব্যবস্থা নেবে, নেক্সট টাইম এই ধরনের কাজ যেন না হয়। সূত্র মতে পুঁজিবাজার নিয়োগ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে সিসির পক্ষ থেকে ওই চিঠি ব্রোকারেজ হাউসগুলোর বিতরণ করা হয়। বড় বিনিয়োগকারীদের মুনাফার ব্যক্তিগত তথ্য চেয়ে আজ সকালে চিঠিটি এভাবে বিভিন্ন ব্রোকারেজ হাউসে পাঠানোর পর তা নিয়ে বাজারে প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বিকেলে তা সিএসি ফিরতি এক বার্তায় তথ্য দিতে হবে না বলে ব্রোকারেজ হাউসগুলোকে জানিয়ে দেয়। এখন যে বিষয়টা, আমরা যদি ডিএসসি এক্স যেটা সূচক আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে মূল প্রবলেমটা কোথায় হয়েছে। আমরা যদি দেখি আমাদের যে দুপুর 1টা 9 মিনিট থেকে বাজারে কিন্তু সেল প্রেশারটা শুরু হয় এই চিঠির প্রেক্ষিতে। 1টা 9 মিনিট আপনারা দেখতে পাচ্ছেন, এবং 1টা 9 মিনিট থেকে টানা সেল, কিন্তু 1টা 8 মিনিট পর্যন্ত কিন্তু বাজারে বাই সেল চলছিল, কিন্তু 1টা 9 মিনিটে প্রচন্ড গতিতে সেল। 1টা 10, 1টা 11, 1টা 12, 1টা 13 প্রত্যেকটা টাইমে 1টা 18 পর্যন্ত এই সেল প্রেশারটা চলে। এরপর আরেকটা ছোট বাই পরবর্তী 1টা 19 মিনিটে দেখা যায়, এরপরে আবারও সেল প্রেশার 1টা 25, 24 পুরো সেল প্রেশার চলে। এভাবে করে ভয়ঙ্কর ভাবে 1টা 36 পর্যন্ত কিন্তু মার্কেটে সেল প্রেশারটা চলে, এবং এরপরে কিন্তু টানা আবার শুরু হয় সেল প্রেশার 1টা 51 পর্যন্ত চলে। অতিরিক্ত পতনে কিন্তু কিছু স্মার্ট মানি রয়েছে যারা এই সুযোগটা সন্ধানী, তারা আবার 1টা 52, 53, 54 এই 4 মিনিটের মধ্যে বাইব্যাক করে, এবং তারপরে টানা বাইব্যাক হয়। ওই শেয়ারগুলো কিন্তু হাতিয়ে নিয়ে যায় 2টা 1 মিনিট পর্যন্ত, এবং 2টা 2 থেকে আবারও সেল প্রেশার চলে, এবং লাস্ট 2টা 20 মিনিট পর্যন্ত কিন্তু 15 থেকে 20, লাস্ট 5 মিনিট প্রচুর সেল প্রেশার হয়। দেখতে পাচ্ছেন টানা সেল হয়েছে ডিসিএক্স এ, এবং ক্লোজিং প্রাইসে কিন্তু ট্রেড হয়। তো এই যে বিষয়টা, যে একটা নিউজের প্রেক্ষিতে, একটা মানে সংবেদনশীল নিউজ, এগুলো কেন প্রতি বছর এই ধরনের এই জিনিসগুলো কেন সমাধান না করে না, আমি এটা বুঝি না। তা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স পর্যালোচনা করলে আমরা কিন্তু যেটা পাই সেটাই, যে সাপোর্ট যদি আগামী রবিবার মার্কেটে যদি শুরুতে একটা সেল প্রেশার থাকতো, দিন শেষে উঠে গেলে ক্যান্ডেলটা সুন্দর হইতো এবং সবকিছু ভালো ছিল, কিন্তু শুরুতেই বাই প্রেশার হয়ে ওঠে এবং লাস্টে সেল প্রেশার হয়ে কিন্তু পুরো ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে রূপান্তরিত হয়। এখন বর্তমান মার্কেটের সূচক রয়েছে 5449। এই মুহূর্তে 5442 থেকে যদি না ঘুরে, নেক্সট সাপোর্ট কিন্তু 5400 দিকে, 5400 দিকে নেক্সট সাপোর্ট। এখন এই যে বিষয়টা, যে মাসের লাস্টের টাইম এবং একটা অস্থিরতা কাজ করছে, আস্থা নাই, প্রত্যেকে টাকা নিয়ে বসে আছে। যারা আসলে আগে 2-3 দিন আগে বা 4 দিন 5 দিন আগে সেল করেছিল, তারা কিন্তু প্রত্যেকে টাকা নিয়ে বসে আছে যে আবার বাইব্যাক করবে, কিন্তু পরিস্থিতি দেখে তারা কিন্তু সেটা আশ্বস্ত হতে পারছে না। আমি আশা করব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এমন কিছু তারা পদক্ষেপ নিবে যাতে সবাই আবার মার্কেটে ফিরে আসে, এবং সাইড লাইনে যারা আছে নতুন করে বাই করা শুরু করে, মার্কেটে একটা অন্য উচ্চতায় নিয়ে যায়। তা এই ব্যাপারে কিন্তু আস্থার অভাব। মার্কেট যখন ভালো থাকে, টাকা কোত্থেকে আসে এটা মূল বিষয় না, কিন্তু আস্থা একবার হারিয়ে ফেললে সাইড লাইনের বিনিয়োগকারীরা কিন্তু আর মার্কেটে ফিরে না, এটা বুঝতে হবে। এবং এটাই হচ্ছে বড় স্মার্ট পার্টি বা স্মার্ট মানি যে স্টকগুলোতে রয়েছে, তারাই কিন্তু। এখন আমরা যদি একটু পর্যালোচনা করি যে সেক্টর ওয়াইজ মুভমেন্টে, ব্যাংকিং সেক্টর কিন্তু দীর্ঘদিনের একটা পতন রয়েছে, পড়ছে, একবার উঠছিল কিছুটা, কিন্তু এরপরও কিন্তু পতন আমরা দেখতে পাচ্ছি।
এবং টেক্সটাইল সেক্টরও কিন্তু 2 সপ্তাহে একটা পতন আমরা কিন্তু দেখছি। বিগত 2 সপ্তাহে টেক্সটাইল সেক্টর কিন্তু পতন হচ্ছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট কিন্তু চলছে ইন্স্যুরেন্স সেক্টরে। তাছাড়া মিউচুয়াল ফান্ড সেক্টর তো খুবই দুর্বল, তারা একটু উঠলে 3 পা পিছায়, এটা স্বাভাবিক বিষয়। এছাড়া মার্কেটে যদি আমরা দেখি যে স্টকগুলো পতনের সময় কিছু কিছু স্টক আছে বাড়ে, কিন্তু মার্কেট যখন উত্থান হয় সেই সকল স্টকগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। যেমন পতনের মধ্যে যে স্টকগুলো ইউসিবি, টেকনো, তারপরে আপনার আমি দেখছি ভালো করছে হাওয়াল টেক্সটাইল, তারপরে 2টা টেক্সটাইল খুবই ভালো করছে। তার মধ্যে খান ব্রাদার্সও ভালো করছে, স্মার্ট মানি অ্যাক্টিভ রয়েছে, এগুলো আসলে। তারপরে কিছু কিছু শেয়ার ভালো করে। তা এই আবার যখন পতন হয় এগুলোকে আবার খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে মেন প্রবলেম। তা যদি আমরা পতনের চার্টটা একটু বের করি, টপ ভলিউমে একটি পেস্টিসাইড গতকাল প্রচুর সেল প্রেশার ছিল এবং লাস্টের দিকে কিন্তু প্রচুর সেল হয়েছে, 15 টাকা 80 পর্যন্ত নেমে গিয়েছিল, মানে বামে হল্টেড হয়ে গিয়েছিল। সাপোর্ট রিসেন্টলি প্রায় ডাবল হয়ে গিয়েছে। এবং রবির যে ফেক একটা ট্রেড হয়েছে, আসলে রবির যে একটা বড় বড় ক্যান্ডেল হয়েছিল, এই সময় আমি ভেবেছিলাম যে স্মার্ট মানি হয়তো শেয়ারটাকে 40 টাকার কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু এত বড় আসলে পেইড আপ এবং পাবলিক হোল্ডিং এত বেশি, আমি বারবার বলি 40 কোটি প্লাস পাবলিক হোল্ডিং, ইনভেস্টর হোল্ডিং 12 কোটি, যেখানে এই মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 8 আনা 1 টাকা পেলে কিন্তু প্রফিট টেক করে ফেলে। মার্কেটের অবস্থা হচ্ছে এই। তা সেখানে 40 কোটি পাবলিক হোল্ডিং স্টকটা কিভাবে টানবে? তবে 8ই সেপ্টেম্বর যারা বাই করেছিলেন তাদের জন্য আসলে খুবই দুঃখজনক যে মার্কেটের টানে তারাও কিন্তু প্রায় 2 কোটির মতো শেয়ার ট্রেড হয়েছিল। রবিতে আমরা যদি দেখি 8ই সেপ্টেম্বর 2 কোটি 36 লাখ শেয়ার ট্রেড হয় এবং তার আগের দিন 1 কোটি 23 লাখ শেয়ার ট্রেড হয়। অনেকেই কিন্তু ভেবেছিলেন এটা হয়তো বাড়বে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু ডাউনফল করে এবং কন্টিনিউয়াস পড়ছে। এই জন্য মার্কেটে আমি যেটা মনে করি যে হাই পেড আপ শেয়ারগুলো যেগুলো পাবলিক হোল্ডিং অনেক বেশি পাবলিক হোল্ডিং, এগুলো কিন্তু পড়লে উঠতে অনেক সময় নেয়, বরং যেগুলো পাবলিক হোল্ডিং কম, ইপিএস গ্রোথ রয়েছে, ন্যাপ ভালো, সবকিছু মোটামুটি রয়েছে, এই স্টকগুলো কিন্তু প্রমিজিং স্টক, যদি পরেও মার্কেটের উত্থানে কিন্তু উঠে যায়। তাই এছাড়া সিটি ব্যাংকের কন্টিনিউয়াস একটা পতন আমরা দেখছি, টানা পড়ছে। ইসালম উঠছিল, এরপর আবার টানা 4 দিন ধরে পতন দেখতে পাচ্ছি। ঢাকা ব্যাংক কিন্তু পড়ছে, মিডল্যান্ড ব্যাংক পরে পড়ছে। এছাড়া মন্য ফেব্রিক্স দেখছি টানা কারেকশন হচ্ছে। মোটামুটি কিন্তু কারেকশন পর্যায়ে রয়েছে। এবং জিআইবি একটা ব্যাংকের যে এই ধরনের অবস্থা, এবং 5টা ব্যাংক মার্জ হবে, এই কারণে আসলে সবাই স্টপ লস করে বের হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ব্যাংকের শেয়ারের দাম প্রায় 1 টাকার কাছাকাছি চলে এসেছে। এবং আইটি সেক্টরে কিন্তু কারেকশন অব্যাহত রয়েছে মোটামুটি। তা আগামী রবিবার আমরা আশা করব মার্কেট ইউটার্ন নিবে, যেহেতু ওটা প্রত্যাহার করা হয়েছে। আর আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধানকে অনুরোধ করব যে এই সকল বিষয়গুলো সেন্সিটিভ, হাই সেন্সিটিভ বিষয়গুলো, এগুলো যেন না করে এবং এগুলোর বিরুদ্ধে স্ট্রং পদক্ষেপ নেয়। এবং যে কোনো তথ্য লাগলে আগে এসএসসির পারমিশন লাগবে, এসএসসি সেটা বিবেচনা করবে যে এটা মার্কেট সেন্সিটিভ প্রাইস ইনফরমেশন কিনা, তারপরে কিন্তু সেটার ইফেক্টিভ একটা পদক্ষেপ তারা নেবে, আমরা এটা আশা করি। কারণ মার্কেট কিন্তু খুবই কাচের গ্লাসের মতো, একটু এদিক ওদিক হলে কিন্তু ভেঙে যাবে, এটা স্বাভাবিক। এই জন্য এত কষ্ট করে বিগত সময়টা মার্কেটটা এত একটা পজিশন খারাপ থেকে ভালো করছে, এটা দেশের জন্য খুবই ভালো পজিশন ছিল, কিন্তু কিছু লোকের আসলে এই মার্কেটের উন্নতি সহ্য হচ্ছে না আমার যেটা মনে হয়। এবং তার কারণেই কিন্তু মার্কেটের এই ধরনের পতন, যে মার্কেট এত সুন্দরভাবে একটা পজিশন থেকে আমরা যদি দেখি গত এই বছরের জুন 20শে জুন থেকে বা 23শে জুন থেকে, যে মার্কেটের যে একটা ক্রমান্বত অগ্রগতি, এবং এই অগ্রগতির কারণে কিন্তু অনেকের ভূমিকা রয়েছে, বিভিন্ন স্মার্ট পার্টিদের ভূমিকা রয়েছে, মার্চেন্ট ব্যাংকার্সদের ভূমিকা রয়েছে। এবং মার্কেট যে অনন্য উচ্চতায় চলে যাক এটা অনেকে সহ্য হচ্ছে না, আমি যেটা বুঝতে পারছি, যার কারণে এই ধরনের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন তথ্য, অল্প একটু মার্কেট বেড়েছে তাতেই কে কত টাকা লাভ করলো, কত টাকার কি হলো, সেই তথ্য এখনই দিতে হবে। আসলে এই ব্যাপারটা কি, মার্কেট যদি ইন্ডেক্স 10,000 যায় তাহলে তারা কি করবে, আমার এটা আসলে মাথায় ঢুকছে না। ইন্ডেক্স পাকিস্তানের মতো, শ্রীলঙ্কার মতো ইন্ডেক্স যদি 1 লক্ষ প্লাস করে তখন তাদের কি, মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার মনে হচ্ছে। তা এই ধরনের সিচুয়েশন, যে অল্প পয়েন্টে আমরা বাঙালিরা একটু বাড়লেই কিন্তু টেনে ধরি, এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। জাস্ট মার্কেটের অবস্থাটা একটু বাড়লো না তাতে এই অবস্থা। আরে মার্কেটটাকে 10,000 ইন্ডেক্স যেতে দেন, 15,000 ইন্ডেক্স যেতে দেন, একটা ইন্টারন্যাশনালি দিয়ে আমাদের মার্কেট নিয়ে কথা হোক যে না এটা ভালো করছে, এই সরকার আমলে এটা ভালো করছে, এটা বলতে দেন, তারপরে মার্কেটকে নিয়ে আপনারা কথা বলেন।
কিন্তু 2 দিন বাড়তে না পেরে এই ধরনের অবস্থান সিচুয়েশন শুরু করে দিয়েছে। আসলে এটা খুবই ন্যাক্কারজনক। বিনিয়োগকারীদের এটা প্রতিহত করতে হবে, এটার জন্য প্রতিবাদ জানাতে হবে এবং এটার জন্য আন্দোলন করতে হবে যে কেন এই ধরনের হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপ মার্কেটে করা হচ্ছে প্রত্যেকবার। একটু উঠতে না উঠতেই এভাবে করলে তো মার্কেট টিকবে না। আবার সেই কি সব 5,000 নিয়ে চলে আসুক, তাহলে আমি আমি বুঝি না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রধান তিনি কি করেন। এইসব বিষয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করেন, জনগণের মতামত জনগণকে নিয়ে কাজ করলে যারা এই ধরনের কাজকর্ম করছে তারা কিন্তু অবশ্যই অ্যালার্ট হবে। না হলে অ্যালার্ট না হলে জনগণ কিন্তু তাদের লুঙ্গি ছিঁড়ে ফেলবে। নেপালে দেখেছেন তাদের কি হবে। এই ধরনের পরিস্থিতি আসলে বিবেচনা করা উচিত এবং জনগণকে নিয়ে সাথে নিয়ে কাজ করুন। আমরা এটা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।